আজকের গল্প ভাত লিখেছেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কীরকম যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা ও রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বললেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙ্গুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যেই হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছে। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনকো ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকাপোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজ বড় ঘুমোচ্ছে। এবারের ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধ মন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর,
শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসি নিয়ে এনেছে। বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে, ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হলঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দিই। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকুর ঝিদের জন্য মোচা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানাবিধ চাল বাবুরা খায়? ওই 5 ভাগে ভাত হয়? হবে রে, বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুকে, আমি বেচতেছি সে চাল। বাদা এদের চাল হয়? তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চাইল দে, গালে দে জল খাই। বড় ঝেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যিখানে, এ কদিন ধরে আদা ভাত খাই না। দে বাসিনী, ব্যগ্যতা করি তোর। আরে আরে করো কি উৎসব দাদা, গাঁ সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছো? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা। এদেরকে বলিহারি চাই, একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। বাসিনী চালগুলো নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। অচনন্নির মা, চনন্নি রে, তোমরা রাগ আর না কেন, কোথা হইলে গো? গল্পকথন কালবৈশাখীর গল্পের আসরে আজ শুনছেন সাহিত্যিক মহাশ্বেতা দেবীর বিখ্যাত ছোট গল্প ভাত। এই গল্পটি রচিত হয় 1982 সালে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের প্রেক্ষাপটে। একদিকে মানুষের দারিদ্র, অন্যদিকে সচ্ছল পরিবারের প্রাচুর্য, এই দুই মেরুর একসাথে সহাবস্থান এই গল্পটিতে নিখুঁতভাবে ফুটে উঠেছে। বহুদিন ভাত না পেয়ে একটু ভাত খাওয়ার জন্য একজন অতি দরিদ্র সর্বশান্ত মানুষের যে কি আকুলতা, তাই গল্পটি পড়লে অনুভব করা যায়। উৎসব নাইয়া কি সেই বহুকাঙ্ক্ষিত ভাতের স্বাদ পাবে অবশেষে? বন্ধুরা, তা জানার জন্য গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। শুনতে থাকুন গল্প ভাত। চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। অচনন্নির মা, চনন্নি রে, তোমরা রাগ আর না কেন, কোথা হইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাঝখুঁটিটি মাতাল আনন্দের টোল ছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে চেপে উঠছিল। উৎসব বলে চলেছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমল বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময়
মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়? পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নেচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাকার অচানন্যের মা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। তার মধ্যেই ছিল নিভুই উৎসবের জমিচে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া। সেই কৌটোটা বা কোথায়? যার নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছাড়াত্ব করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম সৎপতিকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সে একটা কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসেনি, আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এই গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে। কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তো কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চরণ্যির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লোকনে যারা বেড়েছে বুঝি বা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় না, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর
বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা, একাকার। তারপর থেকে কি হলো? কোথায় গেল সব? তুমি কোথায়? আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। জননীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো? হাত চালাও বাছা। ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটা কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এই পিশাচের বাড়ি কেমন তা জানো নি দাদা, গরিবের গতরেরা সস্তা দিকে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী? তেকেলে বুড়ো, বাড়ির কর্তা। মরবে না? ওই যে হোমের জগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাস ঝি। কর্তা মলে পড়ে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তেকেলে বুড়ো মরছে, তার জন্যই হোম। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপ রে, এত তরকারি, এত চাল, এত মাছ। এ একটা যজ্ঞী বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়। মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গভর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু। সে আবার ফিরে আসে। কোথায় গেছলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজো বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ? বাসিনী, সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গাঙ্গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে নিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম সৎপতি তো এলো না। এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাত নেবে না। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে। তোকে এগলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল ছুটবে না। এ হলো ভগবানের মার। এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না। দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের
আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চনুন্নির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যেয়ে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে, যেমন হাকুর পারলে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো। স্নান করবে তো করে নাও কেন? এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপ রে! এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টে ছেলে। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু! কি ফালতু? বেঁচে থেকেও কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু। উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চনুন্নি ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব? অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠাকমা বলতো রন্ন হলে মা নক্কি। কি হে, কাঁদছো কেন? আমারে শুধাচ্ছেন বাবু? হ্যাঁ হে, আবার থেকে আসতেছি বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ও! তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও মরলে। দাদা,
তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে ৯৮ বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরোনো নেই, কে যেন বলে। কীর্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাড়ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছ? ফর্দটা দেখে দাও দেখি কেউ, খই ফুল ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তাঁর। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, ৩ ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এইসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত ১টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী সব বসো, রান্না পথে ঢেলে দিকে যা, ঘর দোর মুক্ত করো সব। বৌরা যাও না, দাঁড়িয়ে বেরোইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক করে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। খেতে নি? তুমিও যে বামুন হয়েছ? দাদা, ব্যগ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। চনন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আর একটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরও ভাত খেয়ে নি। চনন্য রে, তুইও খা, চনন্নির মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই, জল। তারপর আরও ভাত। ভোরের টেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন ঝাঁঝিঝে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেইখানেই ধরে ফেলে।
পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল। ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। গল্পটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন অন্যান্যদের সঙ্গে। এরকম নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখীর আসরে যোগ দিন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য আরেকদিন আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।